না, আমি ভাবতে পারছি না, পারছি না। আমার একমাত্র সন্তান ফয়সলের গোড়া ফেরা আমাকে যে ভাবিয়ে তুলেছে, তাহলে কি সে আমার বিরুদ্ধে প্রজাদেরকে খেপিয়ে তুলেছে? কিন্তু কাশেম যে এখনো ফিরে আসছে না। কাশেমে ফিরে এলে তার মুখের সংবাদ শুনে আমাকে একটা বিহিত ব্যবস্থা নিতে হবে। আমি ফিরে এসেছি হুজুর সাহেব। বলো কাশেম, কি সংবাদ? বলতে সাহস পাচ্ছি না। আমি যদি অভয় দান করি, তুমি নির্ভয়ে বলো। আপনার পুত্র ফয়সাল পাহাড়ি এলাকায় দর্শক কালী খার মেয়ের প্রেমে পড়েছে। আমি এক বিন্দু মিথ্যে বলিনি। তা অসম্ভব। তোমার কথা যে আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতে পারবেন না বলে আমি এর প্রমাণটা হ্যাঁ হুজুর সাহেব, যখন একে অন্যের বাহু বন্ধনে ঠিক সেই মুহূর্তে তাদের কাছে আমি ভিক্ষে চাইলে ফয়সাল আমাকে এই আংটিটা দেয়। আংটি দেখি, সে আংটি। এই রে হুজুর সাহেব। একই দেখছি, সত্যি আমার পুত্র ফয়সলের হাতের আংটি। এবার আমার কথা বিশ্বাস করতে পারলে তো হুজুর সাহেব? না, আমি যে ভাবতে পারছি না কাশেম, ফয়সল কেমন করে এত নিচে নেমে যেতে পারে? মহামান্য উজিরি পুত্র হয়ে সামান্য একটা ঘৃণ্য ডাকাতের মেয়ের সাথে করবে প্রেম নিবেদন? না। এ কথা যদি সত্যি হয়, তাহলে আমি তাকে উপযুক্ত শিক্ষা দিতে বাধ্য হব। যাও কাশেম, ফয়সলকে এখানে আসতে বলো। যাচ্ছি হুজুর সাহেব, তাই যাচ্ছি। কালিখা, তোমার এত বড় সাহস! সব কিছু জেনে শুনেও তুমি আমার একমাত্র পুত্র ফয়সলের পিছনে লেগে দিয়েছ তোমার একমাত্র কন্যাকে। এবার তুমি বুঝতে পারবে কন্যা লেলিয়ে দেওয়ার পরিণামে কত কি হয়েছে পিতা? আপনি আমাকে কেন স্মরণ করেছেন? ফয়সল, তুমি নাকি সামান্য একটা ধর্ষণের সঙ্গে প্রেম নিবেদন করেছ, এই কথা কি সত্য? হ্যাঁ পিতা। ফয়সল, তোমার এত বড় সাহস যে আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি এই কথাটা বলতে সাহস হচ্ছে? যা সত্য আমি তাই বলছি পিতা। না, তোমার সত্যকে আমি কোনোদিন মেনে নিতে পারি না। কারণ তোমার তো স্মরণ রাখা উচিত, তুমি হচ্ছ মহামান্য উজিরি পুত্র, আর তুমি যাকে ভালোবেসেছ সে হচ্ছে একটা অসভ্য জানোয়ার, ছোট লোকের মেয়ে। ছোট লোক বলে কি? তাদের কি ভালোবাসা আমাদের অপরাধ? হ্যাঁ, ঠিক অপরাধ। কারণ কি জানো? কারণ হচ্ছে কি জানো? কারণ এই
আবর্জনার মধ্যে যার জন্ম হয়েছে সে কোনোদিন বেহেশতে পা রাখতে পারে না। পিতা, শোনো ফয়সল, যদি তোমার মান সম্মান, যদি তোমার পিতার মান সম্মান বজায় রাখতে চাও, তাহলে এই মুহূর্তে তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে একটিবার তুমি বলো, পাহাড়ি কন্যা দস্য ছোট লোকের বাচ্চা মেয়েকে আমি চিরদিনের মতো ভুলে গিয়েছি। না পিতা, আপনার অন্যায় আদেশ আমি কিছুতেই মেনে নিতে পারবো না পিতা। কারণ অসভ্য পাহাড়ি কন্যা আপনার কাছে ঘৃণার পাত্রী হলেও আমি যে তাকে মনে প্রাণ দিয়ে ভালোবাসি পিতা, তাকে বলা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। পুত্র, তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? আমার আদেশে যদি তুমি অমান্য করো, তাহলে তার উপযুক্ত শাস্তি যে তোমাকে পেতে হবে। আর আপনি মনে রাখবেন পিতা, যাকে নিয়ে জীবনে সুখী হওয়া যায়, শাস্তির ভয়ে তাকে দূরে ঠেলে দেওয়া যায় না। তাহলে কি তুমি বলতে চাও এই ছোট লোক জানোয়ারে বাচ্চা সে মেয়েকে তুমি তোমার মন থেকে মুছে ফেলবে না? না পিতা, ফয়সাল, আমিও দেখে নেব কেমন করে তুমি সেই কলঙ্কিনীর কাছে ছুটে যাও। কাশেম খা, বন্দি করা আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে আমার এই কুপুত্র ফয়সালকে। নিয়ে যাও তাকে আমার সম্মুখ থেকে অন্ধকার কারাগারে, তাকে অন্ধকার কারাগারে নিক্ষেপে করবে। দিন আনতে তাকে কোনো খাদ্য দেবে না, দিলে দিনে অনাহারে থেকে হয়তো একদিন মন থেকে মুছে ফেলে যাবে তার সে পাহাড়ি মেয়ের কথা। চলে এসো ফয়সাল। তবে আপনাকে বলে যাচ্ছি পিতা, যে অভিজাত্যের অহংকারে আপনারা মানুষকে জানোয়ার ভেবে তাদের পিঠে চলে যাচ্ছেন স্টিম লোলার, সেই অভিজাত্য আপনাদের একদিন ভেঙে যাবে পিতা। সেদিন এই নিরহ মানুষগুলোর কাছে আপনাদের মাথা ঠুকে ঠুকে মরতে হবে। চলো কাশেম। এবার 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 শয়তান কালিখা, তুমিও বুঝতে পারবে এর পরিণামে কত ভয়ঙ্কর, এর পরিণামে কত ভয়ঙ্কর। কাশ্যপের কোনো প্রয়োজন হবে না উজির সাহেব, আমি নিজেই যাব ওই শয়তান কালিকাকে শাস্তি করতে। তাকে যে আমার খুবই প্রয়োজন। আপনি যাবেন সিপাহসালা? হ্যাঁ উজির সাহেব। আপনি যাবেন কালিখাকে বন্দি করতে ধরতে? হ্যাঁ উজির সাহেব, আমি এতদিন যাবৎ যে বেমানকে ধরার তপস্যা করে আসছি, আর যখন তার সন্ধান আমি পেয়েছি তখন আর আমি রাজপ্রাসাদে বসে থাকবো না। আমি যেমন করে হোক সেই শয়তানকে ধরে সমস্ত প্রজাগণের সামনে করব নির্মমভাবে হত্যা। তবে তাই করুন সিপাহসালা। এই মুহূর্তে যদি তাকে শেষ করতে না পারি, তাহলে যে তার সাহস আরো দ্বিগুণ 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 ভাবে বেড়ে যাবে। সন্ধান যখন আমি জানতে পেরেছি, তবে মবের খা কোনোদিন তাকে রেখাই দিবে না।
এটাই তো আমি চাই এবং চেয়েছিলাম। যেমন করে হোক এই কালী খাকে যদি হত্যা করতে না পারলে আমি হচ্ছে নিশ্চিত হতে পারবো না, নিশ্চিত হতে পারবো না। শুধু এই রাজ্যের মধ্যে শুধু একটাই মাত্র ভয়, ঠিক কালী খা। হ্যাঁ, যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে যে আমার মুখোশ খুলে যাবে। তাই তো আমি চাই যে কোনো প্রকারই হোক, চলে বলে কৌশলে যে কালী খার মৃত্যু মৃত্যু মৃত্যু। সাব্বাস সাব্বাস, তুই যুদ্ধবিদ্যা শিখে ফেলেছিস। এমনি ভাবে ঠিক প্রতিদিন আমার কাছে সে অস্ত্র চালানো শিখবি, বুঝতে পারলি? তাই করব কমল। ওই দুশ্মনদের চোখ আমাদের উপর হে, তখন বলা যায় না কখন যে কি ঘটে যায়। তাই এখন থেকে আমাদের পাহাড়ি এলাকার লোকজনকে যুদ্ধ কৌশল শিখে তাদের বিরুদ্ধে লড়বার মতো শক্তি সঞ্চয় করতে হবে। তাই তো হবে, কারণ দুশ্মনের কবল থেকে বাঁচতে হলে সবাইকে যে অস্ত্র চালানো শিখতে হবে। হ্যাঁ রে কমল, রাজার লোক যদি আমাদের উপর হামলা করে তবে কি আমরা পারবো ওদের সাথে আর ওদেরকে প্রতিরোধ করতে? পারবো পারবো বলো, আমরা নিশ্চয়ই পারবো। হ্যালো, আমরা সবাই যখন যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠব তখন কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। হ্যাঁ রে মলুয়া, এবার ঘরে চল, বাপুজি হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, তাই চলো। চল মলুয়া। সবাই বলছে রাজার লোক আমার দুশ্মন, তবে কি আমি যাকে মনোপ্রাণ দিয়ে ভালোবেসেছি সেও কি আমার দুশ্মন? কিন্তু কিন্তু সে আসছে না কেন? আমার মনে যে আগুন জ্বালিয়ে দিয়ে হঠাৎ এমনি ভাবে দূরে সরে যাবে, তবে কি তাকে ভালোবাসা আমার অপরাধ? কি করব আমি? ও যখন আমাকে ভুলে গেছে তাহলে আমিও যে তাকে মনে রাখবো না, আমিও যে তাকে ভুলে যাব। ওগো ভুল করে আমি একটা ভুল মানুষের সঙ্গে আমার জীবনটারে সাজাতে চাইলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম।
ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে আমার জীবন করে সাজাতে চাইলাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। কোথায় আছো তুমি? তোমাকে ছেড়ে বলো, আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না। বলো তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না। আমি কেমন করে ভাববো? জানতাম না রে ইট পাথরে বেঈমান গড়া তোমার তুমি তোর কোনো দিন জানতাম না রাইট পাথরে ওগো গড়া তোমার তুমি তোর না জানি সাদর প্রেমের না জানি সাদর প্রেমের পর্ব বিফলের না জানি বুঝে তার ভালোবাসিলাম আমি না জানি না বুঝে তার ভাবি নাই তো আমার জীবন দেব সুখের লাগি না প্রেম করিব তোরে বুঝে আগে বুঝার না ভাবি নাই তো আমার জীবন সুখের লাগি না করিবার করে আগে বুঝাই দুঃখী যারা বুঝবে তারা দুঃখী যারা বুঝবে তারা তুলে তুলে কইলা না বুঝে তার ভালোবাসিলাম আমি না বুঝে তার ভালোবাসিলাম ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে আমার জীবন করে সাজাতে চাইলাম বুঝে তার ভালোবাসিলাম আমি না জেনে না
যে তারে ভালোবাসলাম আমি না জেনে না বুঝে তারে বাবুজি বলো বাবুজি, তোকে না আমি কতদিন বারণ করেছি এমনি ভাবে একা একা যেখানে সেখানে ঘোরাঘুরি করবে না। ঘরে বসে থাকতে যে মনে চায় না বাবুজি, একটু এই পাহাড়ি হাওয়ায় ঘোরাফেরা করতে পারলে একটু শান্তি খুঁজে পাওয়া যায় বাবুজি, তাই তো আমি না রে বেটি না, তোকে নিয়ে আমার যত ভয়। কেন কেন বাবুজি, আমাকে নিয়ে কেন এত ভয়? তুই জানিস বেটি, বলো। তোর পিছনে রয়েছে আমার অনেক কর্তব্য। আমি জানি না আমার কর্তব্য আমি পালন করতে পারবো কিনা। কিসের কিসের কর্তব্য বাবুজি? আসতে বলতে হবে তোমাকে বাবুজি, বলো কিসের কর্তব্য? সে যে অনেক কথা, সে যে অনেক কথা। এসব বাবুজি এখন তুই এসব কথা জানতে চাসনি, সময় হলে আমি তোকে সব বলে দেব। যা যা রে বেটি, তুই ঘরে যা। বাবুজি যা যা বলছি। বেশ। রাজার লোক যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, যে কোনো মুহূর্তে তোকে ধরে নিতে পারে। যা। বেশ বাবুজি, আমি তাই যাচ্ছি বাবুজি, আমি চলে যাচ্ছি। আমি জানি, এখনই জানি আমি তোকে সব বলতে গেলে আমাকে অনেক বিপদে পড়তে হবে। কারণ যখন তুই তোর আসল পরিচয় জানতে চাইবে, তখন এক মুহূর্ত তোর বাপুজির কাছে থাকতে চাইবে না। তোর চোখে মুখে ফুটে উঠবে এক প্রতিহিংসার আগুন। তখন ঝাঁপিয়ে পড়বে সেই মাতৃঘৃণার প্রতিশোধের জন্য, ঝাঁপিয়ে পড়বে সেই কালী খার উপর। তাই করবো কালিখা, তোমাকে বন্দি করে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে করবো নির্মমভাবে হত্যা। কালিখাকে বন্দি করবে সে অসম্ভব। তুই আমাকে বন্দি করবে, আমি তোকে বন্দি করবো শয়তান। তাহলে তোকে মরতে হবে। আই তোমার ছোট লোকের বাচ্চা। তবে আয়। এবার কে তোকে রক্ষা করবে? আমি রক্ষা করবো শয়তান। আই তোমার ছোট লোকের বাচ্চা। আয় তাহলে জানোয়ার। এবার ইচ্ছা করে আমি তাকে হত্যা করতে পারি, কিন্তু তাই করব না। কারণ আমার প্রয়োজন ওই নরহত্যাকারী দোষকারী হাকে। সৈনিক, আদেশ করুন হুজুর, বলুন বলুন কাকে বন্দি করতে হবে? কালী খাকে বন্দি করো।
বাপুজি, দুঃখ করিস না রে বাপি, তুই দস্যু কালিখার ছেলে, তুই যদি এমনি ভাবে ভেঙে পড়ে যাস তাহলে চলবে না, তোকে আরো কঠিনে হতে হবে। বাপুজি, চলে আয় বেটা। না না, আমি আমার বাপুজিকে নিয়ে যেতে দেব না। আপনি আমার বাবুজিকে মুক্তি দিন। কমল, বাপুজি, ওরে কমল, তুই এমনি ভাবে ভেঙে পড়লে ওরা ওরা তোকে ক্ষমা করবে না। ওরা যে রাজার লোক, তোকে তোরা ক্ষমা করবে না তোকে। শোনো আমার বাপুজি গো, ও বাপু বলি যে তু মারে, ও শোনো আমার বাপুজি। তুই কাঁদিস না কমল, তুই কাঁদিস না। তুমি ছাড়া এসো সারে, ও বাপু আপন কে নাই, ও বাপু তুমি ছাড়া। বাপুজি, কমল, এই সংসারে তুমি আপন কেহ নাই তো, সংসারে তুমি ছাড়া। দোহাই লাগে রাধা গো, দোহাই গো ছেড়ে দাও না ওকে, ও দোহাই লাগে রাজার লোক। ওরে কমল, বাপুজি, তুই এমনি ভাবে ভেঙে পড়লে চলবে না, এমনি বাড়ি গেলে চলবে না। বাপুজি, কমল। না না, আমার হাত থেকে শয়তান আর কোনোদিন রেখাই পাবে না। নির্ঝর সৈনিক! তাই চলুন। কমল, বাপুজি, কমল, খুদা, কি হলো আমার খুদা, কি হলো? ওই শয়তান যে আমার বাপুজিকে মেরে ফেলবে। তুমি বলো বলো খুদা, এখন আমি কেমন করে আমার বাবুজিকে ফিরিয়ে আনবো? ওরে বলুয়া, ওরে লতা, তোরা শীঘ্রই ছুটে বাপুজিকে দুশ্মনেরা ধরে নিয়ে গেছে। না কমল না, এ কি বলছিস কমল? আরে মহুয়া, গো খোদা, এ কি হলো?
এখন আমরা কি করব কমল? বল কমল, কোথায় যাব? কেমন করে আমাদের বাবুজিকে উদ্ধার করব? বল, বলো খোদা, তুমি বলো কেমন করে আমার নিজেকে দে রে তুই অরত, রে তুই অরত। নিজেকে দে বেতাঙ্গে রে তুই অরত, রে তুই অরত। এখন আর কাঁদলে চলবে না রে। বাপুজিকে যে উদ্ধারের ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তুই তুই পারলি না কমল, দুশ্মনের হাত থেকে আমার বাবুজিকে উদ্ধার করতে। আমি চেষ্টা করেছি রে বলো, কিন্তু কিন্তু আমি ওই জানোয়ারের কাছে পরাজিত হয়ে গেছি রে বলুয়া। আমি পরাজিত হয়ে গেছি। বেশ, তুই পরাজিত হয়ে গেছিস ওই দুশ্মনের কাছে, কিন্তু আমি আমি পরাজিত হব না কিছুতেই। কি বলছিস? আমি আমি একাই যাব। একাই যাবি তুই? আমার বাবুজিকে উদ্ধার করতে যেমন করে হোক আমার বাবুজিকে আমি উদ্ধার করে আনবই আনবো। কি বলছিস বলুয়া? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার বাবুজিকে আমি উদ্ধার করে আনবো, আমি উদ্ধার করে আনবো। বলুয়া, আমাকে এমনি ভাবে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। আমার এলাকার সকলকে জানাতে হবে, সবাইকে নিয়ে একসঙ্গে ওই শয়তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, উদ্ধার করতে হবে আমার বাপুজিকে, আমার বাপুজিকে। সৈনিক, ওই দর্শক কারিকাকে ওই হুটির সাথে বেঁধে রাখো। ওকে আজ আমি ডাকাতি করার স্বাদ চিরদিনের জন্য বন্ধ করে দেব। তাই করছি হুজুর, তাই করছি। চলে আয়, চলে আয় বেটা। আয় আয় আয়, চোখে দেখছি কত সুন্দর শান্তি, আরাম আরামের আর দায়িত্ব দায়িত্ব ঘরের মধ্যে বেঁধে দিচ্ছি। বল শালা, কি শাস্তি তুই পেতে চাস? বল 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 শালা, কি বল, কি শাস্তি তুই পেতে চাস? তুই তুই আমাদের নবাব কন্যাকে হত্যা করেছিস, আমাদের বেগম সাহেবাকে হত্যা করেছিস, এবার হত্যার বদলে মৃত্যুকে হত্যাই করব শয়তান। বল বল না বল।
থেকে আমাকে মৃত্যু নরবলির কাছে আমাকে মৃত্যু করে দাও, তবু আমি কষ্ট সহ্য করতে রাজি না। আপনি আপনি আমাকে হত্যা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোকে হত্যাই করবো শয়তান। তুই আমাদের বেগম সাহেবকে হত্যা করেছিস, আমাদের নবাব কন্যাকে হত্যা করেছিস, এবার হত্যার বদলে আমি তোকে হত্যাই করবো। বল বল। না, এমনি করে চাবুক না মেরে আর দেরি করবেন না, আমাকে হত্যা করুন। আমার কমল যদি এসে পড়ে তাহলে আপনাকে হত্যা করবে। কি শালা বন্ড, এখনো তুই আমাকে হত্যার ভয় দেখাচ্ছিস? বল শালা, বল বল। এই এই কে আছিস? আদেশ করুন হুজুর। যা, ওকে নিয়ে ঘাতককে বলবে এখনই তাকে হত্যা করে তার ছিন্ন শির এনে আমাকে উপহার দেবে। চলে আয় শয়তান, চলে আয়। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, তবে মৃত্যুর পূর্বে আমি একটি কথা বলে যাইতে চাই, আমাকে হত্যা করেও শান্তি পাবে না। আপনার নিকটতম শয়তানে ওকে হত্যা না করে নিকটতম, কারণ বেগম সাহেবকে হত্যা করার পেছনে শুধু আমি নয়, আর একজন রয়েছে রাজপ্রাসাদে, সে হলো উজিরে, সে হলো উজিরে আরাম আমি জানতাম তোমার দ্বারা এই হত্যাকাণ্ড ঘটেছে, কারণ নবাব বাহাদুর বলে গিয়েছিল দুনিয়ার সবাইকে বিশ্বাস করো, ওই উজিরে আরামকে কোনোদিন বিশ্বাস করো না। এবার এবার তোমার শয়তানের মুখোশ আমি খুলে দেব। বল বল শয়তান, আমার বাবুজি কোথায়? ওই বড় বড় পাঠিয়ে দিয়েছি। তাহলে তাহলে তোকে আমি জমের ঘরে পাঠিয়ে দেব। আয় তোমার শ্বশুরের বাচ্চা। হুজুর, দস্য কালিকার ছিন্ন না! বাবুজি, 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 ওগো খোদা, আমি এসেছে তোমাকে উদ্ধার করতে পারলাম না বাবুজি। আমি আসার পূর্বে ওকে ওরা যে তোমাকে মেরে ফেলেছে বাবুজি। এখন আমি কি করব বাবুজি, এখন আমি কি করব? ওরা যে তোমাকে পরপারে পাঠিয়ে দিয়েছে। না না যাও যুবক, বাবুজি, তোমার বাবুজির ছিন্ন শিরখানা দেখানোর জন্য ওই পাহাড়ি এলাকাতে নিয়ে যাও। থামো শয়তান, যাকে আর কোনোদিন ফিরে পাবো না, তার ছিন্ন শির নিয়ে
মাঝে আর প্রতিহিংসার আগুন আমি কিছুতেই জ্বালাবো না। আমিও তোকে বলে যাচ্ছি শয়তান, আজ যেভাবে তুই আমার বাবুজিকে আমার চোখের সামনে হত্যা করেছিস, যদি কোনোদিন আমি সুযোগ পাই তোকে এমনি ভাবে শেষ করে দেব, কথাটা যেন তোর মনে থাকে। চলে আসুন। যাও সৈনিক, ওই সিমলা গড়ে গ্রামে গঞ্জে সবাইকে দেখে বলে দাও, আজ থেকে 15 বছর আগে দর্শক কালিকা রাজপ্রাসাদে প্রবেশ করে শিশুকন্যা সহ বেগম সাহেবকে হত্যা করেছিল। আজ শিবশালা মমেরিকা সেই কালিকাকে হত্যা করে বেগম সাহেবের হত্যার প্রতিশোধ নিয়েছে। না, আমি চাই হুজুরের আদেশ আমাকে শামিল করতেই হবে। হ্যাঁ, ঠিক আছে। রামুগা চল। এইবার শেষ করে দিয়েছি আমার জীবনের পথের চলার পথের কাটা। এবার থেকে আরামেশার মুখোশ আর কারো সাধ্য হবে না খুলে দেয়। অজির সাহেব, দেখতে যে পাচ্ছেন কেমন ভাবে কেমন কৌশলে আমার পথের কাঁটাগুলো পরিষ্কার করে দিয়েছে। ওকে যদি হত্যা করতে না পারলে আমার ফয়সলকে কিছুতেই আয়ত্তে করা সম্ভব হতো না। অবশ্যই আর পিছনে তোমারও কৃতজ্ঞতা রয়েছে। বলছি না অজির সাহেব, এই কাসেম যেই কাজে হাত দিবে তা সফল না করে ছাড়বে না। কাসেম, এবার আরেকটি নতুন কাজে হাত বাড়াতে হবে। বলুন কি সেই নতুন কাজ? কালিখাকে তো দিলে জীবনে শেষ করে, এবার আমার ফয়সলের পথের কাটা শয়তানি মলোয়াকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে। তবে হব আমি নিষ্কণ্ঠ। এর তেমন কোনো কঠিন কাজ বলে মনে করি না অজির সাহেব। এবার আপনি দেখে নেবেন কেমন করে সেই কলঙ্কিনীকে চুলের মুঠি ধরে আপনার পায়ের নিচে এনে ফেলাবো। সাবাস, 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 সাবাস। এর জন্যই তোমাকে না আমার এত প্রয়োজন। এমনি ভাবে তোমাকে নিয়ে আমার প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে হবে। তবেই হব আমি সার্থক।
এসো কাসেম, এসো, তুমি আমার সঙ্গে এসো। তোমাকে না আমার আরো অনেক কিছু বলার আছে, তবে বলবো এইখানে নয়, বিশ্রামাখানে। এসো আমার তাই সঙ্গে। চলুন উজির সাহেব, তাই চলুন। ওগো দয়াময়, পিতার মৃত্যুর সময় সমস্ত দায়িত্বভার আমার হাতে তুলে দিয়ে গেছেন। আমি যেন সেই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি, সেই শক্তি তুমি আমাকে দান করো। কিন্তু সেনাপতি অজয় সেনকে পাঠিয়েছিলাম বিজয়নগর থেকে রাজকর আনিয়ে আনার জন্য, কিন্তু সেনাপতি এখনো আসছে না কেন? আমি বিজয়নগর থেকে ফিরে এসেছি যুবরাজ। বলুন কি সংবাদ? আমি যখন বিজয় রাজার কাছে রাজকর চেয়েছি, তখন বিজয় রাজা আমাকে চরম ভাবে অপমান করেছে। কি সামান্য বিজয় রাজার এত বড় সাহস, সে আমার সেনাপতিকে অপমান করে? শুধু তাই নয় যুবরাজ, তার এই সেনাপতি আমাকে বেইজ্জতি করে, আমার সাথে সে অস্ত্র ধরেছিল। আমি তাকে যুদ্ধে পরাজিত করে আমি ফিরে এসেছি যুবরাজ। সাব্বাস, সাব্বাস সেনাপতি সাহেব, এই জন্যই তো আপনাকে আমি এত প্রশংসা করি। শুধু তাই নয় যুবরাজ, সে আমার কাছে যুদ্ধে পরাজিত হয়ে এই মর্মে সে অঙ্গীকার পত্র লিখে দিয়েছে, ভবিষ্যতে আর কোনোদিন আমার সাথে অস্ত্র ধরবে না যুবরাজ। কি দিয়ে যে আপনাকে আমি পুরস্কৃত করব তা আমি ভেবে পাচ্ছি না। পুরস্কারের লোভে আমি অস্ত্র ধরি না যুবরাজ, শত্রুকে পরাজিত করাই হচ্ছে আমার ধর্ম। সেনাপতি সাহেব, বলুন যুবরাজ। আমার দেশের প্রজারা কি ভালোভাবে দিন যাপন করছে? হ্যাঁ যুবরাজ, প্রজারা ভালোভাবে দিন যাপন করছে। এইবার তাদের ফসল গড়ে উঠলেই আমাদের বকেয়া খাজনা সমস্ত পরিশোধ করে দেবে যুবরাজ। সেনাপতি সাহেব, আমি ভাবছিলাম কি ভাবছেন যুবরাজ? ভাবছিলাম রাজকার্য পরিচালনা করতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, তাই কিছুদিনের জন্য শিকারে যাবার জন্য। এই জন্য আপনাকে ভাবতে হবে না যুবরাজ, আমি যখন আছি, তাহলে এই মুহূর্তে আমার উপর আপনি রাজ্যের দায়িত্বভার তুলে দিন, আমি সমস্ত দায়িত্ব পালন করে যাব যুবরাজ। তাহলে আর দেরি না করে আমাকে শিকারে যাওয়ার ব্যবস্থা করুন। আমি আগামী 7 দিনের মধ্যে শিকারে যাব। তাই হবে যুবরাজ, আমি শিকারে যাবার সব ব্যবস্থা করে দিচ্ছি। তাই চলুন সেনাপতি। তাই চলুন যুবরাজ। কি তোমার খেলা বলো? কি অপরাধ করেছিল আমার বাপুজি, যার কারণে লাজার লোকে তাকে ধরে নিয়ে গেছে। কিন্তু বলো, এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? তাহলে কি সেও দুশ্মনের হাতে পরাজিত? দয়া
দয়াময়, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন আমার বাপুজিকে উদ্ধার করতে আনতে পারি। নয়তো কমল, 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 বলুন বলুন চাচাজি। এখন আমি কি করব? আমি কি আর কোনোদিন আমার বাপুজিকে ফিরে পাবো না? মলুয়া ফিরে এলে সবই জানতে পারবো রে। যদি মলুয়া রিক্ত হাতে ফিরে আসে, তাহলে আমরা পাহাড়ি এলাকার সবাইকে মিলে সেই দুশ্মনদের উপর ঝাঁপিয়ে পড়বো। তারপর যেমন করেই হোক সেই শয়তানদেরকে পরাজিত করে আমাদের সর্দারকে ফিরিয়ে আনবো। না চাচা যান, আর যে আপনাদের যেতে হবে না চাচা যান। কেন রে মলুয়া? কেন কেন রে বলুয়া? বাপুজি, বাবুজি, হ্যাঁ বাপুজি কি হয়েছে বল? বাবুজি যে বাপুজি বল। বাপুজি বাবুজি যে আমাদের ছেড়ে চলে গেছে, বাবুজিকে যে হত্যা করেছে। চাচা, বাবুজিকে হত্যা করেছে। কেন ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন চিরে, কাঁদিস কেন মা? ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মা? ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। ওই জানোয়ারের দল, ওই জানোয়ারের দল আমার বাপুজিকে হত্যা করেছে। হ্যাঁ রে কমল, আমি সেই দুশ্মনদের প্রাসাদে গিয়ে আর আর যে বাবুজিকে পাইনি রে, পেয়েছি, বলো আরে পেয়েছি যে তার সিংহাসনে। আরে বলবো না। তার চুপ কর, চুপ কর মলুয়া, তুই চুপ কর। চাচা যান, আমি আর শুনতে চাই না রে বলবো। আমার বাপুজি নেই, ওই জানোয়ারের দল আমার বাপুজিকে হত্যা করেছে। বলুন চাচাজি, এখন আমাদের কি উপায় হবে? আমিও তো তাই ভাবছি রে কমল। সেই শয়তানদের কি শাস্তি হতে পারে? শাস্তি আমিও দিতে পারতাম চাচা যান, কিন্তু বাবুজির মৃত্যু সইতে না পেরে বলো আরে এক বুক জ্বালা নিয়ে আমি যেমনি ভাবে ফিরে এসেছি চাচা যান, এমনি ভাবে ফিরে এসেছি। এবার বলুন চাচা যান, কে আমাদের আশা দেবে? কে আমাকে বলো বলে তার বুকে টেনে নেবে চাচা যান? এখন থেকে যে আমাদের আর কেউ রইল না চাচা যান, কিচ্ছু নেই, সব যে শেষ হয়ে গেল চাচা যান, সব শেষ হয়ে গেল।
খেদে কোনো ফল হবে না রে মা। তবে তবে যদি পারি তোর বাপুজি হত্যার প্রতিশোধ নে, প্রতিশোধ নে। হ্যাঁ, কিন্তু 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 কি রে মলুয়া? ছোট করে শোনেন শোনে ও চাচা বলি যে না রে ও চাচা বলি যে আপনার দেখিবে আমাদেরকে ও চাচা বলে দেন আরে ও চাচা বলে দেন বলবো ওরে বলবো কাঁদিস দিয়ে মা, তুই কাঁদিস দিয়ে। চাচা বুঝবে আছি বলো চাচা বুঝবে আছি জানো শোনেন বলি ওগো চাচা, কমল। চাচা আপনি বিনে মোরে ও গুরু বিনাই এই সংসারে। কমল, ওরে কমল। আপনি বিনা এই সংসারে চাচা আপন কেউ নাই আপনি বিনে এই সংসারে। দুঃখ করিস কি বাবা? চাচা আমি আমি তোদের বাঁচার পথ দেখাবো। বলো আরে বলো আরে বলো আমরা দুটি ভাই বোনে, তাই গো দুঃখ হইল সারে। আমরা দুটি ভাই বোনে,
আমি তোদেরকে কথা দিলাম চাচা তোদেরকে বাঁচিয়ে রাখতে এই নিয়মতালি জীবন দেবে, তবু তবু তোদেরকে কোনোদিন মৃত্যুর মুখে ঠেলে দেবে না। চাচা চাচাজি 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 আরে বাবা, চাচাজি আমি জানি দুশ্মনরা এখনই ক্ষান্ত হবে না।